হ্যালো এমএস ফ্যামিলি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে আমি কোনো রকম ব্লগ করিনি, কারণ তোমাদের কমিউনিটি পোস্ট দেওয়ার পর থেকে তোমাদের প্রশ্ন বাড়তেই আছে। তো ভাবলাম যে আমি যদি আরও একদিন লেট করে যাই তাহলে তো প্রশ্ন আরোই বেড়ে যাবে। ইচ্ছা আছে কালকেও ব্লগ করব না, পরপর দুদিনই প্রশ্ন উত্তরের ভিডিও বানানোর ইচ্ছা আছে, কেননা এত হিউজ পরিমাণে প্রশ্ন এসছে। আমি যদি সেখান থেকে কিছু প্রশ্ন পর যেতে থাকলাম, কিছু দূর যতটা সম্ভব দিলাম, আজকে যদি 1 ঘন্টারও ভিডিও করি না আমি, তাও কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারবো না। তো ভাবলাম যে যদি কিছু প্রশ্ন বাদ থেকে যায় তখন দুরকম জিনিস হবে, হয় সেই সমস্ত ভিউয়ার্সরা মনে খুব কষ্ট পাবে যে দেখো দিদি ভাই প্রশ্ন করলাম, আমার প্রশ্নটা নিল না, এই একটা হবে। আর একটা ভাবতে পারে যে উত্তর দেওয়ার ক্ষমতা নেই, উত্তর দেওয়ার কিছু নেই, আমার প্রশ্নটা এড়িয়ে গেল, এরকম নানান রকম কথা উঠবে। তো তার জন্য কতগুলো প্রশ্ন এসছে বলো তো, প্রচুর প্রশ্ন এসেছে। দাঁড়াও তোমাদেরকে বলছি। বিজনেস ফোনটা নিয়ে বসেছি, আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি। এই বিকেল এখন সন্ধে 6:10 বাজে, মেয়েকে পড়াতে আসলো ম্যাডাম, ওপরের ঘরে পড়াতে বসালাম আজকে, কারণ আমি এখানে ভিডিও বানাবো সেই কারণে। দাঁড়াও আমি বলছি কতগুলো প্রশ্ন এখনো পর্যন্ত এসছে। 288টা। এবার বলো তো 288 মানুষকে কি একটা ভিডিওর মধ্যে সম্ভব রিপ্লাই দিয়া? 1 ঘন্টার ভিডিও করলেও পসিবল না। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে দিই, পরপর যেতে থাকি। মোটামুটি যতক্ষণ আমার এনার্জি থাকবে ততক্ষণ রিপ্লাই দিতে থাকবো সবাইকে, আর যখন এনার্জি থাকবে না তখন গিয়ে ভিডিওটা আমি শেষ করে দেবো, আর তারপরে বাকি প্রশ্ন নিয়ে আমি আবার কালকে আসবো, ঠিক আছে? 208 কালকের মধ্যে আরও জমে যাবে। আমি কালকে বুঝবো কি করে কোনগুলোর উত্তর দিয়েছি কোনগুলোর উত্তর দিইনি। এক কাজ করি, যে প্রশ্নগুলো পরপর যাচ্ছি, প্রথম থেকে যাচ্ছি পরপর, তো যে প্রশ্নগুলো উত্তর দিচ্ছি সেগুলোর লাভ রিয়াক্ট তো সবাইকে দেওয়া হয়ে গেছে, সেগুলোর লাইক করে দিচ্ছি, একটা করে এরম করে লাইক করে দেবো, তাহলেই আমি পরে বুঝতে পেরে যাবো কোনগুলো দিয়েছি। ঠিক আছে, বাদ দাও, সে আমি বুঝে নিচ্ছি, তোমাদেরকে এত ভাবতে হবে না। তোমরা তোমাদের প্রশ্ন উত্তর ভিডিওটা সুন্দরভাবে পেলেই তো হলো। চলো শুরু করি। হ্যাঁ, টপ কমেন্ট থেকে শুরু করি। আচ্ছা, লিভিং উইথ মিলি, প্রথম প্রশ্ন, 91টা লাইক পড়েছে। আমার একটা প্রশ্ন মন্দিরা, কেন তুমি বাড়ির বউ হয়ে মন্দিরের কোনো অনুষ্ঠানে থাকো না? এই প্রশ্নটাই সব থেকে বেশি এসেছে। তারপরে একটা প্রশ্ন এসেছে, গল্প কথা, তুমি তোমার শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করো না কেন? প্রথম প্রশ্ন, এটা তো 48টা লাইক। তো চলো লাইক দিয়ে দিই। হ্যাঁ, লাইক দিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে, যেটা ফার্স্টেই তুমি বললে না তুমি বাড়ির বউ হয়ে, আচ্ছা আমি কি বাড়ির বউ? না, আমি তো বাড়ির বউ নই, আমি হচ্ছে সোমনাথের বউ। একটা ইট কাঠ পাথর দিয়ে তৈরি একটা বাড়ি, ইট কাঠ পাথর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, একটা ইট কাঠ পাথর দিয়ে তৈরি একটা বাড়ি, সেই বাড়িটার কোনো লিঙ্গ হয়? আমার এই বাড়িটা কি কোনো রকম কি বলবো, এই বাড়িটা কি আমাকে বিয়ে করেছে? বাড়িটা আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে? না তো, সোমনাথ বিয়ে করে আমাকে বাড়িতে নিয়ে এসেছে। তো আমি যদি কারোর বউ হয়ে থাকি, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সোমনাথ চক্রবর্তীর বউ আমি কোনো বাড়ির বউ নই। একটা বাড়ি তার এই বাড়িটা আমার বর, আমি এই বাড়িটার বউ। আমার খুব বিরক্ত লাগে এই কথাগুলো যখন কেউ বলে যে তুমি ওই বাড়ির বউ। না, আমি বাড়ির বউ নই, আমি সোমনাথের বউ। উফ। আচ্ছা, তুমি মন্দিরের কোনো অনুষ্ঠানে কেন থাকো না? যদি এই গল্পকথা বা লিভিং উইথ মিলি বা আরও যারা এই কোশ্চেনগুলো করেছো, যদি তোমরা আমার নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে হ্যাঁ, আমি তোমাদেরকে অবশ্যই ভালোভাবে উত্তর দিচ্ছি। আর যদি তোমরা আমার পুরনো ভিউয়ার্স হয়ে থাকো আর যদি এই কোশ্চেনটা করে থাকো, যদি আমার ভিডিও 6 বছর ধরে দেখে থাকো আর তারপরেও যদি এই কোশ্চেনটা করে থাকো যে মন্দিরের কোনো অনুষ্ঠানে কেন থাকো না, তাহলে তো খুব নোংরাভাবে আমার তোমাদেরকে উত্তর দিতে ইচ্ছে করছে, কিন্তু দেবো না। মাথা ঠান্ডা করে সুন্দর করে উত্তর দেব, একদম মাথা গরম করব না, কিন্তু ইচ্ছে করছে যাচ্ছে তাই ভাবে বলতে। কারণ তোমরা কি চোখে চোখে ছানি পড়েছে, নেবা হয়েছে চোখে? মাথা ঠান্ডা রাখা মুশকিল। কারণ 6 বছর ধরে তোমরা আমাকে দেখছো, মন্দিরের কোনো অনুষ্ঠানে থাকো না মানে তোমাদের কথাটার মানেটা আমি বুঝতে পারলাম না। তোমরা দেখেছো যে এই বাড়িতে দুর্গাপুজো হয়েছে, সেই দুর্গাপুজোয় আমাকে থাকতে দেখেছো,
পঞ্চমীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত থেকেছি, সমস্ত কাজে অংশগ্রহণ করেছি। দেখেছো, যখন বারের পুজো হয়, বারের পুজোর সময় আমাকে মূর্তি নিয়ে এসে পুজো করতে দেখেছো। এই তো গেলবার না তার আগের বার, 2 বছর আগেরকারই কথা, নাকি গতবারই করেছিলাম, নাহলে তার আগের বার, মনে পড়ছে না। বড় বাবার পুজোর সময় আমার কুম্ভ রাশি, আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে বড় বাবা শনি মহারাজ, তো তার মূর্তি নিয়ে এসে পুজো করতে দেখেছো নাকি দেখোনি? তখন ওই ভিডিওগুলো স্কিপ করে গেছো। তো এই মন্দিরের কোনো অনুষ্ঠানে থাকো না, কথাটা আমি সত্যি জাস্ট মেনে নেওয়ার মতো নয়। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এবার তোমাদের প্রশ্ন, রথের দিন কেন থাকোনি, রথের দিন কেন থাকোনি, এই নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে। প্রশ্নগুলো যখন আসবে তখন আমি তোমাদেরকে জাস্ট বলে যাব, উত্তরটা আমি এখনই দিয়ে দিচ্ছি। রথের অনুষ্ঠানে কেন থাকিনি, আমার পছন্দ হয় না, আমার ভেতর থেকে আসে না, তাই আমি থাকিনি। এমন তো নয় যে আমি এই ব্রাহ্মণ বাড়িতে বিয়ে করে আসার পর থেকে এই বাড়িতে দেখে আসছি প্রচুর 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 পুজো হয়, মানে হেন কোনো পুজো নেই যে এই বাড়িতে হয় না। আমি আমার মন থেকে, মনের ভেতর থেকে যেটুকু মানি সেটুকু হচ্ছে বড় বাবার পুজো, শিবরাত্রি মানি আমি। দেখেছো তোমরা আমাকে শিবরাত্রি, আমি দেখি শিবরাত্রি দেখিনি তোমাকে পালন করতে, যদি বলতে আসো না, শিবরাত্রি পালন করতে দেখেছো, আমাকে নীলের উপোস করতে দেখেছো, আমাকে প্রত্যেক বছর লক্ষ্মী পুজো করতে দেখো। যখন বাড়িতে দুর্গাপুজো হতো তখন দুর্গাপুজোতেও আমি থাকতাম। এর বাইরে কি জগন্নাথ পুজো, তারপরে লোকনাথ পুজো, গণেশ চতুর্থী, তারপরে কি ইতুর ঘট পেতে কি সব করে, সেই ইতুর ঘটে গাছ হয়, তা সবাই কি আনন্দ করে, হাসাহাসি করে, আমার মাথায় কিছু ঢোকে না। সেই ইতুর পুজো, তারপরে পঞ্চমীর পুজো, অষ্টমীর পুজো, আমি তো জেনে এসেছি অষ্টমী দুর্গাপুজোর সময় হয়, কিন্তু না, দুর্গাপুজোর সময় অষ্টমী হয় না, আরও অনেক অষ্টমী আছে এরা করে। তারপরে আরও কত রকমের মানে কৌশিকী অমাবস্যা, আরও কত রকমের অমাবস্যা হয়, মানে এরা কিচ্ছু বাদ দেয় না, এরা কিচ্ছু বাদ দেয় না। যেহেতু এটা ব্রাহ্মণ বাড়ি, গোসাই বাড়ি, প্রত্যেকটা পুজো মানে পারলে 33 কোটি দেবতারই পুজো পারলে এরা করে, তবে এদের শান্তি। আমি পারি না অত কিছু মানতে, আমার ভিতর থেকে আসে না, আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না, আমি থাকি না। আমার যেটুকুতে ভালো লাগে, যেটুকু আমার পছন্দ হয়, আমি সেটুকুতে থাকি। আর তোমরা দেখবে লক্ষ্য করে, সোমনাথও কিন্তু থাকে না। এমন নয় যে সোমনাথ মন্দিরে গিয়ে সমস্ত রকম যত পুজো করছে আমার শ্বশুরমশাই বা আমার শ্বশুরবাড়ির লোকজন, সমস্ত পুজোতে আমার হাজব্যান্ড গিয়ে অংশগ্রহণ করছে, আর আমি সেখানে ওর বউ হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছি, মাছ মাংস খাচ্ছি, এমনটা কিন্তু তোমরা দেখতে পাও না। আমরা দুজনেই যাই না, কারণ আমরা ভালো লাগে না আমাদের সমস্ত পুজো এত আড়ম্বর করে, এত ঢাক ঢোল ঢাক ঢোল কাসর সানাই বাজিয়ে এত আড়ম্বর করে এত পুজো আমাদের পুষায় না, আমাদের ভালো লাগে না, মন থেকে ভালো লাগে না। আমাদের যেটুকু মানার আমরা সেটুকু মানি, আমরা সেটুকুতেই অংশগ্রহণ করি। এখন যদি আমার শ্বশুরবাড়ির লোকজন প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 2 দিন অন্তর অন্তর বাড়িতে অনুষ্ঠান করে, আর সেখানে যদি এখন ভাবে যে না আমরাও থাকবো না, সেটা হবে না, সেটা সম্ভব না। হ্যাঁ, আমি যখন নতুন বউ ছিলাম, এই বাড়িতে নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম, তখন যে পুজোগুলোই ভালো লাগতো সেই পুজোগুলোই মন থেকে ভালোবেসেই থাকতাম, অংশগ্রহণ করতাম। আর যে পুজোগুলোতে আমার ভালো লাগতো না, মন থেকে চাইতো না, সাড়া দিত না, তবুও জোর করে আমি অংশগ্রহণ করতাম, কারণ আমি তখন নতুন বউ ছিলাম। নতুন বউ থাকলে সবসময় ওটা হয় না, যা ভালো লাগছে না যাবো না। কিন্তু এখন আমার বিয়ে হয়েছে 15 বছর হয়ে গেছে, আমার শ্বশুরবাড়ির সবাই আমার ভালো লাগা কোনটা, আমার খারাপ লাগা কোনটা, আমার কোনটা আমি মন থেকে করছি ভালোবেসে সেটা বুঝতে পারে, আমি কোনটা মন থেকে করব না ভালোবেসে, আমার কোনটা ভালো লাগছে না সেটাও আমার শ্বশুরবাড়ির সবাই বুঝতে পারে। তাই তারা আমাকে এখন আর জোর করে না, আমাকে আর বলেও না, কারণ তারা জানে যে হ্যাঁ, এই তো যখন শিবরাত্রি পুজো হয় তখন এমনিই বড় মা আমাকে বলে, মন্দিরা বাজার যাবো, কি আনতে হবে দাও, বা হয়তো মন্দিরা কালকে করছো, তো জানে শিবরাত্রি আমি করবই, নীলের উপোস আমি করবই, বড় বাবার পুজো আমি করবই, লক্ষ্মী পুজো আমি করবই, এগুলো জানে আমার শ্বশুরবাড়ির লোকজন। তাই এরা জেনে গেছে আমি কোন কোন পুজোগুলোতে থাকি আর আমি কোন কোন পুজোগুলোতে থাকি না। রথযাত্রায় থাকি না, আমি বহু বছর হয়ে গেছে। আমি জগন্নাথ দেবের পুজো এরকম আমি থাকি না, আমার ভালো লাগে না। লোকনাথ বাবারও পুজো হয় অনেক বড় করে, আমি থাকি না, আমার ভালো লাগে না। গণেশ চতুর্থী হয় অনেক বড় করে, আমি থাকি না, ভালো লাগে না। ইনফ্যাক্ট তোমরা আমাকে কোনোদিনও হয়তো সরস্বতী পুজোর দিনও থাকতে দেখোনি, দেখেছো কোনোদিনও? সরস্বতী পুজোর দিন আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে অঞ্জলি দিতে বসিয়ে দিই মন্দিরে, কিন্তু আমাকে কোনোদিনও তোমরা অঞ্জলি দিতে দেখোনি। শাড়ি টাড়ি পরে দেখেছো কখনো? আমার ব্লগে দেখোনি, কারণ দেখবে না, আমার ভালো লাগে না। এবার আমাকে এখন সমস্ত দেবদেবীকে ভালো লাগতে হবে, সমস্ত দেবদেবীর প্রতি ভালোবাসা আনতে হবে, এটা তো কোনো কথা নয়। আমি একটা মানুষ,
আমার ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, আমার কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু ঠাকুর দেবতার প্রতি ভালো লাগা থাকতে পারে, আমার কিছু কিছু ঠাকুর দেবতার প্রতি ভালোবাসা ভিতর থেকে নাও আসতে পারে, হতেই পারে না এটা। সমস্ত দেবদেবীকে আমি ভালোবাসি এটা তো হয় না, প্রত্যেকেরই একটা আলাদা নিজস্ব চয়েস আছে, আমারও আছে। আর সোমনাথের কথা যদি বলো, সোমনাথও খুব একটা পছন্দ করে না, কারণ সোমনাথ আগে তো ঠাকুর দেবতার ধারের কাছে যেত না, তাও যখন 8-9-এ পড়তো তখন ওর বাবা ওকে ঠেলে ঠেলে জোর করে করে পুজো করতে পাঠাতো। সেটা সোমনাথ আমি নিজের চোখে এই বাড়িতে এসে বিয়ের পরেও দেখেছি যে আমার শ্বশুরমশাই ওকে জোর করছে পুজো করতে যাওয়ার জন্য। তো ও জোর করেই ও কাপড় টাপড় পরে ওরকম পুজো করতে যাওয়াটাও খুব একটা কমফোর্টেবল ফিল করতো না, ওর ভালোও লাগতো না। কিন্তু যেহেতু তখন এক সংসারে ছিলাম, এক সংসারে থাকলে শ্বশুরমশাই কিছু বললে সেটা সোমনাথ মানতে বাধ্য হতো। তো তখন আমার শ্বশুরমশাইয়ের কথাও ফেলতে পারতো না, যে ওর বাবা বলতো তখন পুজো করতে যেত, কিন্তু ও মন থেকে কোনোদিনই সেটা ভালো লাগতো না। তো এখন যেহেতু ওর একটা সময় থাকে যখন ছেলেকে একটা সময় পর্যন্ত বলা যায়, কিন্তু যখন আমার সন্তানের একটা বয়স হয়ে যাবে, আমার সন্তানের যখন 35-36 বছর বয়স হয়ে যাবে, আমার নাতিপুতি হয়ে যাবে, তখন কি আমার সন্তানকে আমি সেই জায়গায় কথাটা বলতে পারবো না, সেই জোরটা করতে পারবো? তো এখন সব কিছু নর্মাল হয়ে গেছে। এখন আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ জেনে গেছে যে হ্যাঁ মন্দিরা আর সোমনাথ কি কি পুজো পছন্দ করে, আর মন্দিরা আর সোমনাথ কি কি পুজো পছন্দ করে না, আমার শ্বশুরবাড়ির সবাই জেনে গেছে। আর মন্দিরে কোনো পুজোতে অংশগ্রহণ করো না, অংশগ্রহণ করার মতো আর বেঁচেটা আছে কি বলো? শিবরাত্রির পুজো, শিবরাত্রির উপর, সেটা তো শিবরাত্রি যার যার ঘরে শেষে করে, আমিও আমার ঘরেই সেরে নিই। এখন মন্দিরে করেছিলাম কয়েক বছর, এখন ঘরেই সেরে নিই, ঘরেই করিনি। শিবরাত্রির উপোস করে বাবার মাথায় জল ঢেলে যা যা দিতে হয় নিয়মকানুন, এত বছর ধরে মন্দিরে শিবরাত্রির উপোস করে করে শিবরাত্রি পালন করে করে মন্দিরে এত বছর করেছি, তো 15 বছর ধরে করে করে আমি জেনে গেছি শিবরাত্রির দিন কি কি দিতে হয়, কি কি প্রয়োজন হয়, কি কি লাগে, সব জেনে গেছি। এখন নিজের মতো নিজে ঘরেই করিনি। বড় মারাও ঘরে করে নেয়, ছোট মারাও ঘরে করে নেয়, হয়তো ঘরেও করে মন্দিরেও করে, দুই দিকেও করতে পারে, আমি জানি না। আর হচ্ছে লক্ষ্মী পুজো সে তো যার যার ঘরে শেষে করে, এটার কোনো প্রশ্নই নেই মন্দিরে অংশগ্রহণ করার মতো। বড় বাবার পুজো, সেটা মূর্তি নিয়ে এসে আমি একবার করেছিলাম, আবারও যদি হয়, আবারও সুযোগ পাই যদি বড় বাবার পুজো আমার নিজের দায়িত্ব করার, আমি অবশ্যই করব। আর হ্যাঁ দুর্গাপুজোর কথা আর কি বলবো, দুর্গাপুজোর নিয়ে সত্যি বলতে আমার সাথে সোমনাথের প্রচুর প্রচুর ঝামেলা হয়, কারণ সোমনাথই করতো, বাড়ির দুর্গাপুজোটা সোমনাথই করতো, কিন্তু সোমনাথ সেটা এখন ওই যে বললাম ও খুব একটা পছন্দ করে না, ছেড়ে দিয়েছে দুর্গাপুজো করা। এবার ও বাড়ির দুর্গাপুজো ছেড়ে দেওয়ার পর থেকে বাড়িতে দুর্গাপুজোই বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আমার শ্বশুরমশাইকে বলতে চাই যে বাবা দুর্গাপুজো করি, বাবা বলবে কে করবে বাড়ির পুজো, বাপন তো রাজি হবে না। এবার আমার ননদ আর আমি কিছুদিন আগেও প্ল্যান করছিলাম, এবার বাড়ির দুর্গাপুজোটা না সত্যি বলতে বাড়ির সমস্ত পুজো আর্চার দায়িত্ব বেশিরভাগই আমার শ্বশুরমশাইয়ের আন্ডারে, সবই আমার শ্বশুরমশাইয়ের দায়িত্বে। একমাত্র রথের অনুষ্ঠানটা আমার কাকা শ্বশুররা নিয়েছে, হয়তো আমার দাদু বেঁচে থাকতেই হয়তো এটা করে দিয়ে গেছিলো ভাগ, না আমার দাদু শ্বশুর মারা যাওয়ার পর এরা ভাগ করে নিয়েছে, আমি জানি না, এত কিছু আমি জানি না। শুধু এটুকু দেখে আসছি বিয়ের পর থেকে রথের দায়িত্বটা আমার কাকি শাশুড়ির, রথ বাদে বাদবাকি সব দায়িত্ব আমার শ্বশুরের। তখন থেকেই আমার প্ল্যান ছিল যে বাড়ির দুর্গাপুজোর দায়িত্বটা নেব আমি, যেহেতু দেখতাম সোমনাথ করছে বাড়ির দুর্গাপুজো, দেখে এসেছি এত বছর বিয়ের পর থেকে, তার জন্যই আমার ইচ্ছাটা হয়েছিল যে ঠিক আছে ছোটো মায়েরা রথ নিয়ে নিয়েছে, আমার শ্বশুর এত পুজো নিয়ে নিয়েছে, আমরা দুর্গাপুজোর দায়িত্বটা আমরা নেব, প্রত্যেক বছর দুর্গাপুজোটা আমি করবো। ফটাং করে দেখি সোমনাথ দুর্গাপুজো থেকে হাত তুলে নিয়েছে। কিছুদিন আগে আমার ননদের সাথে আমার কথা হচ্ছিল, কারণ আমার খুব ইচ্ছা দুর্গাপুজোর দায়িত্ব আমি নেব, আমার ননদের আবার খুব ইচ্ছা দুর্গাপুজোর দায়িত্ব ও নেবে। তো তার জন্য আমাদের দুই বোনের মধ্যে আলোচনা হয়েছিল যে তাহলে দুর্গাপুজো করবো, দুর্গাপুজোর যা খরচাপাতি হবে A to Z তুই আর আমি 50-50 করে নেবো, হাফ হাফ, কিন্তু ঠাকুর মশাই করি। সোমনাথকে বলবো আমরা সবাই, সোমনাথ যদি রাজি না হয় তাহলে দেখি আমার ননদ কি বলে, তাহলে হয়তো হবেই না দুর্গাপুজো। তাহলে আর বাকি থাকলো কি মন্দিরে অংশগ্রহণ করার মতো, তাহলে আর বাকিটা থাকলো কি? আমি যে যে জিনিসগুলোতে যে যে পুজোগুলোতে আমি অংশগ্রহণ করতাম সেগুলো তো সব নেই, কিছুই নেই, মেন দুর্গাপুজোটাই নেই। আর বাকি রইলো আমি কীর্তনে যাই না কেন, সেম কারণ। আমার যেরকম এই রথযাত্রার এত আড়ম্বর, এত কিছু, জগন্নাথ পুজো, লোকনাথ পুজো, গণেশ চতুর্থী, হেনা তেনা, কৌশিকী অমাবস্যা, ইতু পুজো, এত কিছু, এত আমার যেরকম ভালো লাগে না, আমার সেম কীর্তন ভালো লাগে না। একদম পরিষ্কার ভাষায় সোজা সাপটা সরল কথা, আমার কীর্তন ভালো লাগে না। নাই লাগতে পারে, একটা মানুষের একটা জিনিস নাই ভালো লাগতে পারে।
আমি যদি এখন জোর করে ওখানে গিয়ে অংশগ্রহণ করি, আমার মনের ভিতর থেকে যদি সেই ভক্তিটা না আসে, তাহলে আমি কি করব? সেটা কি ঠিক হবে? সেটা তোমাদের ভালো লাগবে দেখতে? আমি যদি জোর করে ওখানে গিয়ে ভিডিও করে ক্যাপচার করে নিয়ে আসি আর তারপরে সুন্দর করে ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখাই, দেখো আমি ওখানে ছিলাম, অংশগ্রহণ করেছিলাম, তাতে কি লাভটা হবে তোমাদের? তোমাদের লাভটা কি হবে? আমার তো ভিতর থেকে কিছু হলো না, আমার তো কোনো ফিলিংস আসলো না। একটা মানুষের ভালো নাই লাগতে পারে। যখন দুর্গাপুজো হয় বা হতো বাড়িতে আগে, তখন আমি মন থেকে নিষ্ঠা ভরে সেখানে অংশগ্রহণ করতাম, কারণ মন থেকে একটা প্রচণ্ড ভালো লাগা ছিল। দশমীর দিন চোখ থেকে আমার টপ টপ করে জল পড়তো, যখন মায়ের মূর্তিটাকে নিয়ে চলে যেত না, নাচতে নাচতে যেতাম ঠিকই, বলো দুর্গা মাই কি বলতে বলতে নাচতে নাচতে যেতাম ঠিকই, কিন্তু বাড়িতে ফিরে এসে যখন দেখতাম একটা প্রদীপ জ্বলছে মন্দিরে, মায়ের মূর্তিটা নেই, তখন বুকটা ভারী হয়ে যেত। ওগুলো মন থেকে করতাম। বড় বাবার পুজোও মন থেকে করি, যেহেতু আমার কুম্ভ রাশি, আমি জানি আমার অধিপতি শনিদেব, তাই আমি বড় বাবার পুজোটাও মন থেকে করি। আর ঘরের লক্ষ্মী পুজো তো ভালোবাসবই, কারণ তোমরা হয়তো অনেকেই দেখেছো, তোমরা জানো না, তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো, তারা যারা আমাকে ভাবছো যে আমি বোধহয় নাস্তিক, তারা আমাকে দেখোনি কোনোদিনও, এই 6 বছর ধরে দেখোনি আমাকে নীলের উপোস করতে, বড় লক্ষ্মী পুজো করতে বা শিবরাত্রি করতে, এগুলো করতে তোমরা আমাকে দেখোনি। বাড়ির দুর্গাপুজোয় আমাকে সামিল থাকতে দেখোনি। যারা বলছো তুমি নাস্তিক নাকি হ্যানা তেনা, যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করছো, আশ্চর্য কথাবার্তা। মানে যেহেতু আমি এই বাড়ির বউ হয়ে এসেছি, তোমাদের কথা অনুযায়ী আমি সোমনাথের বউ না, আমি হচ্ছি এই বাড়ির বউ। এই বাড়িটা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে এখানে, তাই এই বাড়িতে যত রকমের পুজো হবে সমস্ত পুজোতে আমাকে তোমরা দেখবে 100% দিয়ে আমি সেখানে সামিল রয়েছি। না, আমার যেটা ভালো লাগবে, আমার যে পুজোগুলোতে আমি মন থেকে, আমার ভিতর থেকে নিষ্ঠা আসবে, আমি ভিতর থেকে আমার ভালোবাসা আসবে, ভিতর থেকে শ্রদ্ধা ভক্তি আসবে, আমি সেই পুজোগুলোতে সামিল থাকবো। আমার যদি কীর্তন ভালো না লাগে, আমার যদি রথযাত্রার জগন্নাথ দেবের এসব আড়ম্বর যদি আমার ভিতর থেকে কোনো ফিলিংস না আসে, তা আমি কি করব? আমি এরকমই, আমাকে ভগবান এরকমই তৈরি করেছে। আর চলো প্রশ্ন পড়ি, কারণ আমি যদি উত্তরগুলো দিতে থাকি তখন প্রশ্নগুলো সব বাদ চলে যাবে, মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, চলো তারপরের প্রশ্ন হচ্ছে ইয়াসমিন ঘর, আমার একটাই প্রশ্ন, তুমি কিছু হলেই দোষ অন্যের ঘাড়ে চাপাও কেন? তোমার তো এত বুকের ধক, তাহলে নিজের দোষ স্বীকার করো না কেন? আচ্ছা, আমি আমার ঠিক কোন দোষ স্বীকার করিনি, এই যে ভিডিওটা আমি পোস্ট করছি এখন, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই করে আমাকে লিখে যাবে, আমি তোমাকে লিখে রিপ্লাই দেব যে তোমার এই কথাটার আমাকে তুমি রিপ্লাই দেবে যে আমি ঠিক আমার কোন দোষ স্বীকার করিনি। প্লিজ রিপ্লাই দিও, কিন্তু আমি অপেক্ষায় থাকবো, ঠিক আছে? আচ্ছা, রূপা পাল লিখেছে, তোমার 2 দিদির সঙ্গে কি তোমার কি আর সম্পর্ক নেই? সোনালি আর পায়েল, তোমার চিঠিটা কবে পড়ে শোনাবে? উত্তর দিও। হ্যাঁ, আমার চিঠিটা আমি অবশ্যই পড়ে শোনাবো, হঠাৎ করে একদিন দেখবে ভিডিও দিয়ে দিয়েছি এরকম, ঠিক আছে? আমার 2 দিদির সাথে সম্পর্ক, আমি কি বলেছি কখনো আমার 2 দিদির সাথে সম্পর্ক নেই? কখনো অস্বীকার করেছি? রানী অধিকারী, দাঁড়া আমি একটু জল খেয়ে নিই, আমার মাথাটা গরম হয়ে গেছে। আমি বুঝে পাই না এত মানুষের এত কমেন্ট, মানে মানুষ কি আশা করে আমার কাছ থেকে, আমি সেটাই ভাবি, বুঝতে পারি না। নাকি মানে ইচ্ছে করে চোখ বন্ধ করে থাকে। হ্যাঁ, মন্দিরা, এই তো দুর্গাপুজোতে মন্দিরাকে দেখেছি, মন্দিরাকে শিবরাত্রি করতে দেখেছি, মন্দিরাকে নীলের উপোস করতে দেখেছি, লক্ষ্মী পুজো করতে দেখেছি, কিন্তু না আমি চোখ বন্ধ করে থাকবো, আমি চোখ বন্ধ করে থাকবো, আমি এখন মন্দিরের এগেনস্টে বলবো, আমি এখন বাজে কমেন্ট করবো, আমি কিচ্ছু দেখিনি, আমি চোখ বন্ধ, আমি কিচ্ছু দেখিনি। এরম করো তো তোমরা, নাকি এরম করো? আচ্ছা চলো পড়ি। রানী অধিকারী বলেছে, তুমি বাড়ির পুজোতে কেন থাকো না? বলে দিয়েছি, একদম ফার্স্টেই ক্লিয়ার করে দিয়েছি, বাড়ির পুজোতে কেন থাকি না। তোমার ননদ আর কাকি শাশুড়ি বললেন তোমাকে আগে অনেকবার বলা হয়েছিল, বাট অনেক অশান্তি হয়েছে, তাই আর ওরা তোমায় পুজোতে থাকতে বলে না। এটা কি সত্যি? আমি প্রথমত আমার ননদের, আমার কাকি শাশুড়ির ভিডিও দেখিনি, আমি এখনো পর্যন্ত ওদের ভিডিও দেখিনি, আমি কারোর ভিডিও এখন দেখছি না, কিছুদিন ধরে আমি সময় পাচ্ছি না কারোর ভিডিও দেখবো।
একটা খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে আমার, বলবো না আমি এখন সে বিষয়ে কিছু, তো সেটাই সলভ করার জন্য আমি আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো। তো সেই কারণে আমি এখন কোনো চ্যানেলের কোনো ভিডিও দেখছি না, আমি বলতে পারবো না ওরা ভিডিওতে কি বলেছে, ঠিক আছে? তো হ্যাঁ, এবার আমি বলতে পারি আমার কথাটা। না, আমাকে কেউ কখনো আমার শ্বশুরবাড়িতে আমার এই পুজো আর্চা নিয়ে আমার সাথে কোনোদিন কারোর কোনো অশান্তি হয়নি, কোনোদিন কারোর অশান্তি হয়নি। যখন নতুন বউ ছিলাম তখন A to Z সব কিছুতেই পার্টিসিপেট করতে হতো, যেগুলো ভালো লাগতো সেগুলো মন থেকে পার্টিসিপেট করতাম, যেগুলো ভালো লাগতো না সেগুলো করতে হবে নতুন বউ, তাই করতাম। কিন্তু একটা সময়ের পরে আমার শ্বশুরবাড়ির সবাই বুঝতে পেরেছে যে না, আমাদের বাড়ির বউ সব পুজো ভালোবাসে না, কিছু কিছু পুজো ভালোবাসে, কিছু কিছু পুজো ভালোবাসে না। তাই আমার শ্বশুরবাড়ির সাথে আমার এই নিয়ে কোনোদিনও কোনো রকম অশান্তি হয়নি। যদি কোনো কারোর সাথে কোনো অশান্তি হয়ে থাকে সে অন ক্যামেরায় এসে বলে যাক, উইথ প্রুফ, কবে হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে। আমার তো জ্ঞান তো মনে পড়ে না যে আমাকে মন্দিরে থাকা নিয়ে, মন্দিরে পুজো করতে থাকছি না সেই নিয়ে, রথযাত্রায় থাকছি না সেই নিয়ে, বা কীর্তনে থাকছি না সেই নিয়ে আমার সাথে কারো কোনো অশান্তি হয়েছে, আমার জ্ঞান তো মনে পড়ে না। আচ্ছা, লিপিকা রয় বলেছে, আমার প্রশ্ন হলো তোমার ঠাকুরের সিংহাসনের দাম কত? আমার ঠাকুরের সিংহাসনের দাম হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে রুবি রাহুট, তুমি যদি সত্যি প্রকৃত মা হও তাহলে বলো তুমি কি সেই মানুষটাকে ভুলে গেছো? কোন মানুষটাকে? আচ্ছা, তুমি কি সত্যি ড্যাশ দিদির সাথে কোনো অন্যায় করনি? না, কোনো অন্যায় করিনি। তুমি ইচ্ছা করে সোমনাথকে কাজে বেরোতে দাও না, ওর পছন্দের জিনিস দিয়ে ওকে মুখ বন্ধ করে রাখো। পৃথিবীতে, এই পুরো পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো স্ত্রী কি তুমি দেখাতে পারবে যে চায় আমার স্বামী কাজ করবে না? দেখাতে পারবে? নাকি বলবে যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ওয়ান অ্যান্ড অনলি মন্দিরাই এরকম আছে? না, সেরকম কিছু বিষয় না, মানে ব্যাপারই নয়। সোমনাথ কাজের চেষ্টা একটা সময় প্রচুর করেছে, প্রচুর কাজে ঢুকেওছে, কিন্তু সেই কাজ কন্টিনিউ হয়নি। রিসেন্টও প্রচুর জবের চেষ্টা করেছিল, মানে এই কয়েক মাস আগেও রিসেন্ট প্রচুর জবের চেষ্টা করেছিল, তার সাক্ষী রয়েছে অনেকেই, যারা অফ ক্যামেরায় শুনছে আমার এই কথাগুলো তারা জানে। কিন্তু ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, ও HS পাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি বলে সেই সমস্ত কাজগুলো আটকে গেছে। আর তার সাথে বয়স একটা ম্যাটার করে, 35 বছর হয়ে গেছে, তার জন্য বয়সটাও ম্যাটার করে, তাই ওর বাইরে কোনো কাজ হবে না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু ওর ব্যবসায় ঢোকা, এখন তো ব্যবসা করছে, আমার বর তো এখন বেকার নয়। আর রইল বাড়ির বাইরে কাজে যাওয়া, অনেক চিন্তা ভাবনা করেই আমরা 4 চাকাটা কিনেছি, ফুটানি মারার জন্য কিন্তু কিনিনি, অনেক চিন্তা ভাবনা করে কিনেছি, এটুকু বললাম। আচ্ছা, তুমি তোমার শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠানে যোগদান দিতে চাও না, মানে এ মনে নতুন দেখছে আমাকে, আগে কোনোদিনও দেখেনি। তুমি যা করো ইচ্ছাপনা করে করো, কারণ তোমাকে আর তোমার আগের যে মানুষটা ছিল তাকে এক হতে দেওয়া, কে আগের মানুষ, কার সাথে এক হতে দেওয়া হয়নি। কোনো মানে কমেন্টের আগামাথা খুঁজে পাচ্ছি না আমি। যদি সত্যি একটা মা হয়ে থাকো এর প্রশ্নের উত্তর দাও। তুমি ওই বোনের কথা বলছো, তুমি ওই বোনকেও কি এখনো মনে করো? না, আমি কাউকে মনে টনে করি না, আমার মনে করার সত্যি বলতে সময় পাই না, কাউকেই মনে করার সময় পাই না। নিজের কাজ নিয়ে, সংসারের কাজ নিয়ে, ব্লগিং নিয়ে, ব্যবসা নিয়ে এমন জর্জরিত হয়ে থাকি, আমি নিজেকেই মনে করার সময় পাই না, অন্য কাউকে কি করে মনে করব? আচ্ছা, তুমি কি সেই মানুষের কাছে ফেরত যাবে? তো আমি বলেই দিলাম তোমাকে আগেই কথাগুলো। তোমার মন থেকে এটা ইচ্ছে আছে? না, আমার কোনো ইচ্ছে নেই, আমার নিজেকেই আমি সময় দেওয়ার সময় পাই না, নিজের সাথেই কথা বলার টাইম পাই না, সেখানে আমি আর কারোর কথা কি ভাববো, আর কারোর কাছে কি যাব? আচ্ছা, মহুয়া বলছে সবার কমেন্টে রিয়াক্ট দিলে আমারটাতেই রিয়াক্ট দিলে না। তুমি পড়োনি আমার কমেন্ট, আমি তোমার কমেন্ট পড়েছি, বা যদি নাও পড়ে থাকি পড়বো সামনে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? আচ্ছা, রিম্পা অফিসিয়াল বলছে তুমি বাড়ির কোনো অনুষ্ঠানে থাকো না কেন? তুমি মনে হয় আমার নতুন ভিউয়ার্স, ওই জন্য এই কথাটা বলছো, কারণ পুরনো ভিউয়ার্স যদি হয়ে থাকো তাহলে বলবো তোমার চোখে সমস্যা আছে, নাহলে তুমি জানতে পারতে যে আমি দুর্গাপুজোতে, বড় বাবার পুজোতে, ইনফ্যাক্ট কালী পুজোতে, সব কিছুতেই মন্দিরে থাকতাম। শুধুমাত্র কীর্তনে আর রথযাত্রার অনুষ্ঠানে আমাকে তোমরা দেখতে পাও না, আর সরস্বতী পুজোতে দেখতে পাও ব্যাক ক্যামেরায়, যেহেতু মেয়েকে নিয়ে যেতে হয়, নাহলে সরস্বতী পুজোতেও দেখতে পেতে না, ঠিক আছে? আচ্ছা, মিমি লিখেছে তাহলে কবে এই ব্লগটা ছাড়বেন? এই যে ছাড়ছি, আজকে ছাড়ছি, আবার কিছুটা বাকি থাকবে, কালকে ছাড়বো।
আচ্ছা, পম্পা লিখেছে চিঠিটা কবে পড়ে শোনাবি? চিঠিটা আমি হঠাৎ করে একদিনকে পড়ে শুনিয়ে দেবো, ঠিক আছে? ওরকম কোনো ব্যাপার নেই যে মানে সত্যি বলতে ওটা রেখেছি আমার পার্সে রয়েছে চিঠিটা, আমি ঘরে কোথাও রাখিনি, আমার পার্সে রেখেছি, হঠাৎ করে একদিনকে পড়ে শুনিয়ে দেবো, ঠিক আছে? ওরকম কোনো ব্যাপার নেই যে পড়াবো না বা পড়ছি না কেন, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, পড়ে শুনিয়ে দেবো হঠাৎ করে একদিনকে, দেখবে ওটাই আমার টাইটেল, ওটাই আমার কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, মোনামি লিখেছে আমার প্রশ্নটা হলো তুমি মাঝে মাঝে এমন অদ্ভুত এক একটা থাম্বনেল টাইটেল দাও কেন যে তোমাকে লোকজন এসে ছিঁড়ে খায়, যা নয় তাই বলে, কী লাভ হয় এরকম করে? তুমি একজন পুরনো ইউটিউবার, তোমার তো এরকম সস্তার টাইটেল দেওয়ার প্রয়োজন নেই যাতে তোমার সেলফ রেসপেক্ট নষ্ট হয়ে যায়। যেদিন যেমন ঘর ফাঁকা ছিল বলে দিয়েছো, সেটার কি খুব প্রয়োজন ছিল? আমাদের ইউটিউবারদের কাজ কি জানো? আমাদের ইউটিউবারদের কাজ হচ্ছে আকর্ষণীয় টাইটেল থাম্বনেল ইউজ করা, যাতে তোমরা ভিডিওটা এসে ক্লিক করো। প্রত্যেকটা ইউটিউবারই আমার মনে হয়, যারা যারা ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে, প্রত্যেকেই মনে হয় আকর্ষণীয় টাইটেল থাম্বনেল দেয়। আর যারা যারা নর্মাল টাইটেল নর্মাল থাম্বনেল দিয়ে ছেড়ে দেয়, তাদের দেখো এখনো পর্যন্ত হয়তো চ্যানেলটা দাঁড়ায়নি। তো এটা একটা চ্যানেল ধরে রাখার বা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, চ্যানেলটাকে বড় করার হয়তো একটা টিপস বলতে পারো, আকর্ষণীয় টাইটেল থাম্বনেল। তো আমি সেটাই করে চলি। আর এমন তো নয় যে আমি ভিডিওর বহির্ভূত কোনো টাইটেল থাম্বনেল ইউজ করছি, শুধুমাত্র তোমাদেরকে মিথ্যে আকর্ষিত করে টেনে নিয়ে আসছি আমার ভিডিওর মধ্যে, আদেও ভিডিওর মধ্যে সেসব কিছু নেই, এমন তো নয়। আমার প্রত্যেক দিনকার দৈনন্দিন জীবনের মধ্যে, আমার সকাল থেকে রাত দৈনন্দিন জীবনের মধ্যে যা ঘটে, আমি সেইটাকেই আকর্ষণীয় টাইটেল থাম্বনেল বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করি। আচ্ছা, পিঙ্কি বলছে আমার কোনো প্রশ্ন নেই, আমার শুধু ইচ্ছা তোমার সাথে দেখা করার দিদিভাই। আর একটা কথা, তোমার যে রিয়াঙ্কা বান্ধবী আছে, ওই বান্ধবীর আইডি পাচ্ছি না, দিদিভাইয়ের কোনো ভিডিও দেখতে পাচ্ছি না, একটুখানি বলে দিও আইডিটার নাম। অনেক অনেক ভালোবাসা দিদিভাই, ভালো থেকো, তোমার ভিডিও আমি প্রথম দিন থেকে দেখি, খুব ভালো লাগে, কোচবিহার থেকে পিঙ্কি বর্মন। আচ্ছা, তোমরা রিয়াঙ্কা মানে রিয়াঙ্কার আইডিটার নাম জিজ্ঞেস করছো, ওর হচ্ছে সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা, সার্চ করো চলে আসবে। পম্পা চক্রবর্তী লিখেছে আমার কোশ্চেন, তোমার কত সালে বিয়ে হয়েছিল? আমার হয়েছিল 2010। আচ্ছা, রিনা চ্যাটার্জি লিখেছে, তারও আগেরগুলো লাভ কমেন্ট লাইক দেওয়া হয়নি, দিয়ে দিয়েছি, নাহলে আবার পরের দিন পড়ে ফেলতাম ভুল করে। আচ্ছা, রিনা চ্যাটার্জি লিখেছে তুমি বাড়ির একমাত্র বউ হয়ে কোনো পুজোতে কেন থাকো না? আগেই উত্তর দিয়ে দিয়েছি। সিরিয়াসলি কোনো পুজোতে থাকি না, সত্যি। মানে কীর্তনে থাকি না আর হচ্ছে রথযাত্রায় থাকি না, সেটাকেই এরা ইস্যু বানিয়ে নিয়ে কোনো পুজোতে থাকো না, মন্দিরের কোনো অনুষ্ঠানে থাকো না। আমি থাকি না শুধু রথযাত্রায় আর কীর্তনে, আমার ভালো লাগে না, আমি থাকি না, সিম্পল। মানে কোনো পুজোতে থাকি না, সিরিয়াসলি। আচ্ছা, মিঠু বলছে তো তোমাদের বাড়ির পুজোটা কেন হচ্ছে না? আবারও স্টার্ট করো, খুব মজা হবে। হ্যাঁ, অবশ্যই মজা হবে যদি স্টার্ট করতে পারি, আমার ননদের সাথে প্ল্যানিং করে। যদি কোনো সোমনাথ যদি না করে তাহলে আমার ভাসুর তো পারবে না, আমার ভাসুর দুর্গাপুজোর সময় থাকে না, আমার ভাসুর চলে যায় বোম্বে। আমার শ্বশুরমশাই প্রচুর পুজোর অফার পায়, সেই সব জায়গায় পুজো করতে বেরিয়ে যায়। কে করবে? দেখি যদি কাউকে পাই মনের মতো। এবার মনের মতো হবে না, কারণ সোমনাথ এত সুন্দর দুর্গাপুজো করতো না, তোমরা জাস্ট ভাবলে দেখলে অবাক হয়ে যেতে, এত সুন্দর সোমনাথ দুর্গাপুজো করতো। সোমনাথের করা সন্ধি পুজো, আমাদের বাড়ির দুর্গাপুজো করার সময় সোমনাথ যে সন্ধি পুজো করতো, তোমরা বিশ্বাস করবে না, এত জাগ্রত। আমি যা যা চেয়েছি সব পেয়েছি। সন্ধি পুজোর সময় আমার মানসিক ছিল যে আমার একটা সুন্দর বাড়ি হয়েছে। সন্ধি পুজোর সময় আমার মানসিক ছিল আমার যেন মেয়েই হয়, মানে আমি মা দুর্গার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আমার যেন মেয়েই হয়, মেয়ে হয়েছে। তারপরে আমি আরও অনেক কিছু বলেছিলাম যে যেন আর্থিক প্রবলেমটা আমার চলে যায়, সেটা হয়েছে। তো আমাদের বাড়ির সন্ধি পুজো ভীষণ জাগ্রত ছিল, তো ভীষণ মিস করি। যদি মা দুর্গা চান আবার হবে। আচ্ছা, সানু বলছে দিদি তোমার মামা বাড়ি কোথায়? আমার মামার বাড়ি বহরমপুর। তুমি কি আর বেবি নেবে না? না, আর বেবি নেব না। দিদি তুমি তোমার কোন লাইফটা বেশি ভালোবাসো, ইউটিউবে আসার আগের লাইফটা নাকি এখন এই এলাহি লাইফটা, কোনটা বলবে প্লিজ? অবশ্যই এখনকার লাইফটাই বেশি ভালোবাসি।
কারণ এখন সত্যি বলতে ভালো আছি, ভালো রাখতে পারছি আমার পরিবারকে, তো অবশ্যই এখন লাইফটাই ভালো। এবার আবার বিয়ের আগের সাথে কম্পেয়ার করো না, তাহলে তো চলে যাবো সেই ছোটোবেলায়। হ্যাঁ, সব সব যাক, সব বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, সেই ছোটোবেলায় যদি চলে যেতে পারতাম মা বাবার কাছে যখন থাকতাম ছোট্ট মন্দিরা হয়ে, তাহলে বলবো ওই লাইফটাই বেস্ট। ঠিক আছে। আচ্ছা, সৌমেন দাস, তুমি তোমাদের বাড়ির মন্দিরের কোনো পুজোয় থাকো না কেন? ওই নতুন ভিউয়ার্স মনে হয়, ঠিক আছে, ওই জন্য দেখেনি আমাকে 7 জন্মে কোনো দিন থাকতে মন্দিরে। আচ্ছা, সৃজন নন্দী লিখেছে, আমিও সেভাবে তোমাকে কমেন্ট করি না, ওই আর কি, তাও আমার কমেন্টগুলো নিও, কিন্তু মানে কোশ্চেনগুলো যেগুলো হচ্ছে সোমনাথদার হাইট কত, ওয়েট কত, আমি আমার নিজের হাইটই জানি না, তো সোমনাথের হাইট কি জানবো? আর আমার ওয়েট হচ্ছে কত যেন দেখলাম সেদিনকে, 57 না 56। সোমনাথেরও ওরকমই ছিল, আমরা তো দুজনের সেম ওয়েট, বুঝতে পারলে, বয়সটা আর ওয়েটটা সেমই। আচ্ছা, তারপরে না, ও সোমনাথের মনে হয় এখন একটু বেড়েছে, যেহেতু ওর এখন কদিন ধরে একটু হেলদি হয়েছে। আচ্ছা, সব স্বামীরই একটা ইচ্ছে বলে থাকে, তার ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে সোমনাথদার কি প্রবল ইচ্ছে ছিল তার প্রথম বাচ্চাটা হোক? সত্যি বাচ্চাটা হোক, আচ্ছা সত্যি তাই বলবে? সোমনাথের ইচ্ছা ছিল ওর মেয়ে হোক, কারণ আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার পেটটা যখন উঁচু ছিল, তখন ও কাজ থেকে বাড়ি আসতো, অফিস থেকে বাড়ি আসতো, অফিস থেকে এসে ও আমার কাছে এসে বসতো, এসে আমার পেটটার উপরে হাত রেখে বলতো, ও মা কি করছো, মা কি করছো। তো বুঝতে পারতাম যে ওর মেয়েই চাইছে মনে মনে, ঠিক আছে। কত দূর অবধি এডুকেশন কোয়ালিফিকেশান আছে সোমনাথদার আর তোমার, এইটুকু জানিও, আমরা দুজনেই এইচএস পাস। আচ্ছা, আর তুমি কেন অংশগ্রহণ করলে না রথযাত্রার পুজোটাতে? ওই যে বললাম, আমার ভিতর থেকে ফিলিংস আসে না, রথযাত্রা বা কীর্তনের প্রতি আমার ফিলিংস আসে না, তাই থাকি না। সরস্বতী পুজোতেও ফিলিংস আসে না, কিন্তু তাও মেয়ের জন্য থাকি, ঠিক আছে। একদম সত্যি কথা, একদম স্পষ্টভাবে বলতে ভালোবাসি, কোনো রাগ ঢাক নেই, লুকোচুরি নেই, ঠিক আছে। আচ্ছা, তুমি বিড়ি খাও কেন? খান, ব্যান্ড করো, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, শুনলাম। তারপরের কমেন্টটা পড়ি। শুভশ্রী নাম, চিঠিটা কবে পড়ে শোনাবে? ওই যে বললাম হঠাৎ করে একদিনকে পড়ে শুনিয়ে দেবো। সামিয়া খাতুন লিখেছে, বনের সাথে থাকবে তাই তো ওদের সাথে নার্সিংহোমে যাবে, তাই ভিডিও দেবে না। বোনের সাথে থাকবে তাই তো ওদের সাথে নার্সিংহোমে যাবে, তাই ভিডিও দেবে না। তাহলে এটা কি দিচ্ছি? এবার বলবে সকালবেলা গেছিলাম কি ঘুরে এসেছি? না গো, আমি কোথাও যাব না। আচ্ছা, টিনা সঞ্জয় ব্লগ লিখেছে, দিদিভাই আমার কোনো প্রশ্ন নেই, তোমার টিনের ঘরের দর্শক আমি, খুব ভালো লাগে ভিডিও তোমার, সকাল হলেই চ্যানেলে গিয়ে দেখি, নোটিফিকেশান না আসলে ভিডিও দিয়েছো কি? আমার বাড়ি মুর্শিদাবাদ, বহরমপুর, ভাকুড়ি। আচ্ছা, খুব ভালো লাগলো। প্রতিমা চক্রবর্তী লিখেছে, তোমার নিজের মেয়েকে ফোন দিও না প্লিজ, ওর পড়াশোনা মন দাও। কে বললো আমার মেয়ে এখন ফোন দেখে? কে বললো আমার মেয়ে ফোন দেখে? আমার মেয়ের ফোনে খুলে দেওয়ার পর ইউটিউবে ওর শর্ট ভিডিও ছেড়েছিল মনে হয়, ওর নিজের মুখ দেখিয়ে শর্ট ভিডিও ছেড়েছিল, তারপরে ওর ইমেল আইডি ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে। আমি বলেছি ঠিক হয়েছে, তারপর থেকে ফোনটা মনে হয় ধুলো পড়ে গেছে, ওইখানে এখনও ফোনটা পড়ে রয়েছে ওই র্যাকটার ওপরে। বহুদিন হয়ে গেছে আমার মেয়ের ফোনের প্রতি কোনো ন্যাক নেই। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আবারও বলবো দরকার হলে, কারণ তোমরা তো যা দেখো 10 মিনিট পরেই ভুলে যাও। নাহলে আমার মন্দিরে অংশগ্রহণ করি না কোনো পুজোতে, এত বড় একটা ডাহা কথা তোমরা কিভাবে বলে দিলে, তো তোমার বোঝাই যাচ্ছে, কারণ তোমরা চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও কালা, কিছুই শোনো না, কিছুই দেখো না, কিছুই বোঝো না। আমার মেয়ে টিভিতে আসক্ত, প্রচণ্ড টিভি দেখে। স্কুল থেকে আসে, দুপুরবেলা করে রেস্ট নিতে বলি, রেস্ট নেয় না, বলে একটু টিভি দেখে নি মা, কারণ আবার তো পড়তে বসতে হবে ম্যাডাম আসলেই। ও প্রচণ্ড টিভি দেখে, আর ভাইয়ের সাথে খেলে। ওই ভাইয়ের সাথে খেলা আর টিভি দেখা, এই দুটোই হচ্ছে ওর অফ টাইমের কাজ, যখন ম্যাডাম না থাকে। আর যখন ওর ভাইও থাকে না, তখন গল্পের বই পড়ে বসে বসে। আচ্ছা, তামান্না আক্তার বৃষ্টি লিখেছে, আমি তোমার ব্লগ দেখি বাংলাদেশ থেকে, কিন্তু কমেন্ট করিনি। কমেন্ট জিনিসটা আমার ভালো লাগে না। তোমার জীবনে অনেক কিছু দেখেছি, অনেক ঝড় উথাল পাতাল, তবে কখনোই কোনো কমেন্ট করি নাই।
তবে এইটুকু চাই যে তোমার মেয়েকে ভাইয়াকে নিয়ে অনেক ভালো থাকো, আর ফ্যামিলি নিয়ে ভালো থাকো, বাইরের সম্পর্কগুলোকে এখন জটিল হয়, এগুলো থেকে দূরে থাকো। একটা প্রশ্ন আছে, তুমি কবে আর একটা বেবি নেবে সেটা বলো। আমি আর বেবি নেব না গো। আচ্ছা, আসলে আমার মানে প্রেগনেন্সি জার্নিটা তো সুখকর ছিল না। যাদের প্রেগনেন্সি জার্নি সুখকর থাকে তারা হয়তো আবার পরে গিয়ে একটা বেবি নেওয়ার কথা কল্পনার জগতে নিয়ে আসে বা ভাবে আরেকটা বেবি নিতে হবে, নেবো বা কিছু। কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিটা এতটা ভয়ানক ছিল, এতটা কষ্টের ছিল যে সেকেন্ড বেবি নেওয়ার কথা ভাবলেই না আমি কেমন আটকে উঠি, বুঝেছ? আচ্ছা, শুভশ্রী শুভাশিস, যাই হোক শুভাশিস রণ কিছু একটা হবে, লিখেছে সোমনাথদা তোমাকে বেশি ভালোবাসে না তুমি সোমনাথদাকে বেশি ভালোবাসো। এটা তো আমি অবশ্যই বলবো আমি বেশি ভালোবাসি, আর সোমনাথকে জিজ্ঞেস করলে বলবে সোমনাথ বেশি ভালোবাসে। এই তর্ক বিতর্ক তো চলতেই থাকবে, এর কোনো সুরাহা নেই। আচ্ছা, আম্বিকা দাস লিখেছে, দিদি আমি তোমার ভিডিও অনেকদিন ধরে দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করা হয়নি, খুব ভালো লাগে তোমাকে আর তোমার ভিডিওগুলো। আমিও ভাবছি ব্লগ করা শুরু করব, কিন্তু কবে থেকে করব সেটাই ভাবছি। খুব ভালো থেকো তোমরা, শুভস্য শীঘ্রম শুরু করে দাও। ওই কাল পরশু করলে কিন্তু কালে ধরে যাবে, তার থেকে এক্ষুনি খোলো, এক্ষুনি শুরু করে দাও। আচ্ছা, প্রিয়াঙ্কা দাস বলছে, আমি প্রিয়াঙ্কা, তোমার ভিডিও সেই টিকটক থেকে দেখি, তুমি টিকটকে কি রান্না করেছো সেইগুলো দেখাতে, আর এখন তো দেখে তোমাকে খুব ভালো লাগে, তোমাকে সামনে থেকে দেখার ইচ্ছা আছে, জানি না কবে হবে, তাই বলছি আমার বাড়ি কাটবাতে, তোমরা সবাই একদিন চলে এসো, তোমরা ভিডিও ভালো, আচ্ছা তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। এমডি সরজাহান লিখেছে, তোমার বাড়ির ঠিকানাটা দাও। লিখে নাও। আচ্ছা, মৌসুমি সরকার লিখেছে, তুমি কবে ব্যান্ডেল আসবে আমার বাড়ি? আসবো একদিন। আচ্ছা, জয়িতা মল্লিক লিখেছে, এত কিছুর পরেও ড্যাশ আর ওই বোন যদি আবার তোমায় এসে বলে যে ওকে ক্ষমা করে দিতে আর যা হয়েছে সব ভুলে যেতে পারবে, তুমি ওকে ক্ষমা করে দিতে? আমি একটা সাধারণ মানুষ, ক্ষমা করার কেউ নই। তো কে প্রথমত কে আসবে না আসবে, আমি কি করব না করব, পুরোটাই কিন্তু ফিউচার, পুরোটাই ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ তো আমরা লিখি না, আমাদের হাতে খুব জোর বর্তমানটা থাকে, আমাদের হাতে বর্তমানটা থাকে, ভবিষ্যৎ তো আমাদের হাতে থাকে না। তো কেউ আসবে কি না ক্ষমা চাইতে, তারপরে আমি আবার ক্ষমা করব কি না, পুরোটাই ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ ভগবানের হাতে থাকে, আমাদের হাতে থাকে না। আচ্ছা, লক্ষ্মী সরকার লিখেছে, তুমি বলো তোমার বুকে ধক আছে সত্যি বলার, তবে যে সত্যি করে বলো তো, আজ থেকে 3-4 বছর আগে যে ঘটনা তুমি ঘটিয়েছিলে সেটা যদি সোমনাথ ঘটাতো, তবে কি তুমি সোমনাথের সাথে এইভাবে সংসার করতে, সোমনাথকে ক্ষমা করতে পারতে? আশা করি সত্যি কথা বলবে, গড ব্লেস ইউ। অবশ্যই পারতাম, অবশ্যই পারতাম, কোনো রকম চিন্তা ভাবনা না করে এদিক ওদিক না তাকিয়ে সোজা বলছি, অবশ্যই ক্ষমা করতে পারতাম। কেন ক্ষমা করতে পারবো না? কারণ আমি যে মানুষটাকে ভালোবাসি, আমার ভেতরে তো এটাই কাজ করবে যে আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার ভালোবাসার মানুষটাকে যখন আমি ভালোবাসবো, তার ভালোটাকে নিয়েও ভালোবাসবো, তার খারাপটাকে নিয়েও ভালোবাসবো। আমি তার ভালোটাকে ভালোবাসবো আর খারাপটাকে বাসবো না, তাই কখনো হয়? তো আমি যাকে ভালোবাসবো তার সবটা নিয়ে ভালোবাসবো, এবং সে যদি হাজারো ভুল, হাজারো অন্যায়, হাজারো পাপ করে এসে আমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চায়, আমি এক কথায় তাকে আপন করে নেব, খুব স্বাভাবিক সেটা। কারণ আমার ভিতরে তো এটা কাজ করবে যে আমি তাকে ছাড়া, আমি আমার ভালোবাসার মানুষটাকে ছাড়া আমি নিজেই বাঁচতে পারবো না। যদি আজকে আমার ভালোবাসার মানুষটা একটা ভুল করে এসেছে বলে তাকে যদি আমি লাথ মেরে সরিয়ে দিই, তাহলে আলটিমেটলি কার লস? আমারই লস, কারণ আমি তো তাকে ছাড়া বাঁচতে পারবো না, সে তো আমার দুর্বলতা না। তো সেখানে সোমনাথ যদি এরকম কখনো ভুল করতো, যে ভুলটা আমি জীবনে করেছিলাম, আর তারপর যদি সোমনাথ আমার কাছে ক্ষমা চাইতো, আমি অবশ্যই সবটা ভুলে যেতাম এবং সোমনাথকে আপন করে নিতাম। আচ্ছা, ইতি মুখার্জি লিখেছে, আর একটা কথা বলবো যেটা জানি তুমি উত্তর দেবে না, তবু লিখলাম, আমার বাড়ি কবে আসবে তোমার লাল গাড়িটা নিয়ে, আর খুব তাড়াতাড়ি তোমাদের দেখতে চাই। তোমার কথার উত্তর দেবো না এটা তুমি কি করে এত শিওর হলে? হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার বাড়িতে লাল গাড়িটা নিয়ে, দেখবে।
আচ্ছা, মিমি বলছে আপনার ড্রেসিং টেবিলে কী কী আছে সেটা নেই, যেটা নেই তা ব্লক করেন। আমার ড্রেসিং টেবিলটাই আর দুদিন পর থাকবে না, আমি এটাকে বিদায় করতে পারলে বাঁচি। আমি জাস্ট সহ্য করতে পারছি না আমার ড্রেসিং টেবিলটাকে, ঠিক আছে। আচ্ছা, মনোজ চক্রবর্তী লিখেছে মেয়েকে কেন বেঙ্গলি মিডিয়ামে পড়াচ্ছ? কেন বেঙ্গলি মিডিয়াম স্কুলে কি পড়াশোনা হয় না? মানে বেঙ্গলি মিডিয়াম স্কুলের টিচাররা কি সব টুকলি করে পাশ করেছে, এটাই বলতে চাচ্ছ? নাকি বেঙ্গলি মিডিয়াম স্কুলের বাচ্চারা পড়াশোনা করে কোনো মানুষের মতো মানুষ হতে পারছে না, তারা সবাই একটা ছাগল তৈরি হচ্ছে? কোনটা বলো তো? বেঙ্গলি মিডিয়াম স্কুলের প্রতি এত বিতৃষ্ণা কেন কিছু কিছু মানুষের? আচ্ছা, সঞ্জয় চক্রবর্তী লিখেছে কেমন আছো দিদি? ভালো আছি। আচ্ছা, মিন্টু সরকার লিখেছে ওই বোনের বেবি হলে তুমি কি যাবে ওদের দেখতে? আমার নামটা নিও। না না, যাব না। আচ্ছা, সোমাজিৎ সর্দার লিখেছে মন্দিরে আমি দুর্গাপুর থেকে রুমা কাকিমা, তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তোমরা সবাই খুব ভালো থাকো। আমার কমেন্টটা পড়ো প্লিজ। আর ঘোড়া তো তোমার পিছু ছাড়বে না, কারণ তোমাকে নিয়ে ভিডিও করলে সে ফুটানিগুলো করবে কি করে, ভিডিও না করলে সে ফুটানিগুলো করবে কি করে, তাই বেশি পাত্তা দিও না ওদের কথাগুলোকে। আমি কতদিন ধরে ঘোড়ার ভিডিও দেখি না, আজকে প্রায় 5 দিন হলো মনে হয়, 5 দিন ধরে ওর ভিডিও দেখা হয় না। দেখলেই আবার মুখ চুলকাবে, আমার আবার ভিডিও করতে ইচ্ছে করবে। এবার যখন ভিডিও করতে ইচ্ছে করবে তখন গিয়ে ভিডিওটা দেখবো, দেখে টেকে এসে তারপরে বসে বসে বাস্ট করবো। এবার এখন বকতেও ইচ্ছে করছে না তোমাদের সাথে, ভিডিও করতেও ইচ্ছে করছে না, তাই দেখছিও না ফালতু। আচ্ছা, তন্দ্রিমা মণ্ডল বলছে আমি জানি আমার কমেন্ট পড়বে না, তাও বলবো তোমরা খুব ভালো ভালো থাকো, সুস্থ থাকো, জয়কে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আচ্ছা, তনুজ সাহা লিখেছে কিছু লোক বনেদি বড় লোক, কিছু লোক উঠতি বড় লোক, তুমি হচ্ছ নাম্বার 2, রাইট? আচ্ছা, তাই এত ফুটানি দেখাও। আচ্ছা, যারা বনেদি তারা এসব দেখায় না, অ্যাম আই রাইট? অ্যান্সার মি। আচ্ছা, প্রথমত তুমি 2 নম্বরটা ঠিক অ্যান্সার দিয়েছো, যে কিছু লোক বনেদি বড় লোক না, আমি বনেদি বড় লোক নই। কিছু লোক উঠতি বড় লোক, হ্যাঁ আমি উঠতি বড় লোক। আচ্ছা, এবার তুমি যে লিখেছো তাই এত ফুটানি দেখাও, এবার আমি কি কি ফুটানি দেখাই সেটা কিন্তু তোমাকে কমেন্ট বক্সে লিখতে হবে। মানে আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে গিয়ে তুমি পয়েন্ট টু পয়েন্ট করে করে লিখে যাও 1 নম্বর তুমি এই ফুটানি করেছো, 2 নম্বর তুমি এই ফুটানি, 3 নম্বর তুমি এই ফুটানি, 10টা ফুটানি কিন্তু আমাকে দেখাতেই হবে, তারপরে আমি সেখানে রিপ্লাই দেবো লিখে, ঠিক আছে? আচ্ছা, রঞ্জিত কোলে লিখেছে তোমার মান্থলি ইনকাম কত? ইনকাম নাই, ইনকাম কমে গিয়েছে অনেক, আগের থেকে বহুত কমে গিয়েছে। আচ্ছা, পম্পি মণ্ডল লিখেছে তোমাকে কি আমার দেখার ভাগ্য হবে কোনো দিন? তুমি কি চেনো ইসলামপুর, উত্তর দিনাজপুর? আমার মেসেজটা পড়ো কিন্তু। আমি না চিনলেও আমার হাজব্যান্ড চেনে, তবে হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে, আমি যখন মিট আপ রাখবো রানাঘাটে তখন এসো, দেখা হবে। আচ্ছা, সোমা লিখেছে সত্যি কথা বলো তুমি সোমনাথদার সাথে কেমন আছো? আমি বিন্দাস আছি, হ্যাপি আছি। এত দুশ্চিন্তা করো না, সব দুশ্চিন্তা তুমি করছো না, তোমাদের মাথায় ঢুকছে। আচ্ছা, বিউটি লিখেছে মেয়েকে একটা ভালো স্কুলে দিচ্ছ না কেন? টাকা তো কম নেই তোমার, তবে একটা নামি দামি স্কুলে দাও। জানি যার হবে তার সব জায়গা থাকতেই হবে, ও মানে জ্ঞান টনটনা আছে, যার হবে তার সব জায়গাতেই হবে, তাও কোনো শখ নেই তোমার মেয়ে ভালো স্কুলে পড়ুক? প্লিজ বলো কিন্তু। বলছি তো আমার মেয়ে খুব ভালো স্কুলে পড়ছে, রানাঘাটের যে স্কুলে আমার মেয়ে পড়ছে না সে স্কুলে খুব ভালো পড়ছে, ভালো পড়াশোনা হয়, অনেক বাচ্চারা পড়ে, ভালো ভালো ম্যাডামরা পড়াতে আসেন। তোমাকে এই বুদ্ধিটা কে দিয়েছে যে নামি দামি বড় বড় স্কুলে পড়লে একদম মানুষের মতো মানুষ তৈরি হয়ে যাবে আমার মেয়ে, আর বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে পড়লে আমার মেয়ে একেবারে লবডঙ্গ হবে, যাচ্ছে তাই হয়ে যাবে ওর ভবিষ্যৎ? এইরকম একটা বুদ্ধি তোমার মাথায় কে দিয়েছে তুমি আমাকে সেটা একবার বলো। কি মনে হয় বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি মিডিয়াম স্কুলের ম্যাডামরা কি সব টুকলি করে পাশ করেছে? না সেই স্কুলের বাচ্চারা কোনো ভূত ভবিষ্যৎ হচ্ছে না, সব মানে অতল গভীরে তলিয়ে যাচ্ছে? কি মনে হচ্ছে? আচ্ছা, জান্নাত লিখেছে দিদি আমি তোমার খুব বড় একটা ফ্যান, তোমাকে খুব ভালো লাগে, তুমি খারাপ ভালো মন্দ এগুলো নিয়ে আমি কিছু মনে করি না গো দিদি, আমি পার্সোনালি তোমাকে খুব ভালো লাগে, অনেকে অনেক কথা বলে তুমি খারাপ, বাট আমি মনে করি যার মন ভালো তার সব ভালো। শুরু থেকে তোমার সব ভিডিও দেখি, ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার, ইনশাআল্লাহ
দেখা হবে একদিন, ভালোবাসা নিও, তোমার বন্ধু নার্গিস। দোয়া রইল, ভালো থাকবে সকলকে নিয়ে। দোয়া রইল, তুমিও ভালো থেকো। আর খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, একদিন নিশ্চয়ই দেখা হবে। নূপুর লিখেছে সেকেন্ড বেবি কবে নেবে? নেব না। আচ্ছা, অঙ্কিতা লিখেছে, আমি শুধু একটাই প্রশ্ন করব দিদি ভাই, তুমি কেন তোমার নিজের লোকেদের কিছু কথা, গোপন কথা কেন ওই রাক্ষসীটাকে বলতে গেছিলে বলো তো? এখন তো সমস্ত কিছুই ফাঁস করে দিচ্ছে, কি দরকার ছিল? হয়তো তুমি এখন অভিমান থেকে অনেক কিছুতে হয়তো ভুল বুঝে বলে ফেলেছো নিজের মানুষের কথা, কিন্তু আর বলো না। প্রথমত, আমি আমার নিজের মানুষদের কোনো কথা নিয়ে আমি ওর সাথে এর মধ্যে আলোচনা করিনি। আমি 3 বছর আগে যখন আমার মানে গ্রহের দোষ চলছিল, ওই 3 বছর আগে আমি অনেক আমার আপনজনদের নিন্দামন্দ করেছি, যেগুলোর কোনো ভ্যালু নেই, যেগুলোর কোনো সত্যতা নেই, তাও নিন্দামন্দ করেছি। করতে হবে, আমি থাকবো না, আমি যা একদম ডুবিয়ে দিয়ে বেরিয়ে যাবো, এরকম একটা বিষয় কাজ করছিল বোধহয়। কিন্তু বর্তমানে এই যে রিসেন্ট যে মিলটা হয়েছিল, আমি আমার কাছের মানুষদের কোনো নিন্দামন্দ করিনি। করলে পরে তার রেকর্ডিং বেরোতো, চ্যাট বেরোতো, কারণ সে এমন একটা মানুষ, মানুষের সাথে মেশেই রেকর্ডিং করে রাখার জন্য, বুঝেছ? ও বা বুঝতে পারিনি, এবার ওটাই হয়ে যাবে। যাই হোক, আফরোজা খাতুন লিখেছে, তুমি কেমন আছো মন্দিরাদি? আমি তোমাকে খুব ভালো লাগে, তোমার ভিডিও রোজ দেখি। ভালো আছি আমি। আচ্ছা, কি পিউ কুন্ডু লিখেছে, দিভাই ওই বোনের কাছে কবে যাবে গো? বলো না গো প্লিজ, লাভ ইউ। আমি যাব না গো, ঠিক আছে, লাভ ইউ টু। আচ্ছা, স্বর্ণালী রয় লিখেছে, তেমন কোনো কিছু বলতে চাই না, আগে কি হয়েছে, আগে কি ঘটেছে, শুধু চাই সব কিছু ভুলে তুমি সোমনাথদা আমাদের জয়সোনাকে নিয়ে খুব ভালো থাকো, জীবনে আরও এগিয়ে যাও, আর নতুন নতুন তোমার লাইফস্টাইলে অনেক ভিডিও আমাদের সাথে শেয়ার করো। আর তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার এই কমেন্টটা তোমার নেক্সট ভিডিওতে নিও। হাত জোর করে অনুরোধ করতে হবে না, আমি ওই জন্যই পরপর 2টো ভিডিও বানাবো, আজকে আর কালকে, কারণ আমি জানি এই যে 1 ঘন্টা হতে যাচ্ছে, 1 ঘন্টা হলে ভিডিওটা বন্ধ করে দেবো। যাদেরটা বাকি থাকবে তাদের মনে কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার, বা আমি ইগনোর করছি, কমেন্ট এড়িয়ে যাচ্ছি, এমনটা ভাবার কোনো কারণ নেই। আমি নেক্সট ভিডিওতে আবার বাকিটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? রিয়াড লিখেছে, আপনি আমার আমর বয়সী হবেন, তারপরও আমার আপনাকে দেখতে অনেক ভালো লাগে, জয়ীকে অনেক ভালো লাগে, আমি বাংলাদেশে থাকি, আমার নামটা নিও প্লিজ। অর্নি, আচ্ছা, খুব সুন্দর নাম। আচ্ছা, বৃষ্টি লিখেছে, ওই বোনের বেবি হলে তুমি কি যাবে ওদের দেখতে? আমার নামটা নিও। না গো, আমি যাব না। আচ্ছা, রুনমণি ঘোয়ারি লিখেছে, ওই বোনের সাথে কি তোমার এখনো সম্পর্ক আছে? না, নেই। ওই বোনের সাথে তোমার কবে লাস্ট দেখা হয়েছিল? আমার ভিডিওতেই প্রমাণ রয়েছে লাস্ট কবে দেখা হয়েছিল। আচ্ছা, প্লিজ প্লিজ অ্যান্সার দিও, লাভ ফ্রম আসাম মন্দিরাদি। রিপ্লাই দিলাম। আচ্ছা, রিঙ্কু চক্রবর্তী লিখেছে, আমার কিছুই বলার নেই, তুমি সোমনাথদা, জয়ী, সোনামা খুব ভালো থেকো দিভাই, আর পারলে আমার নামটা নিও প্লিজ। নিয়ে নিলাম রিঙ্কু চক্রবর্তী। আচ্ছা, তোমরা সবাই কিন্তু আমাকে আজকে কমেন্ট করবে, যাদের যাদের নাম নিচ্ছি, রিপ্লাই দিচ্ছি, সবাই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করে বলবে যে দিদিভাই তুমি আমার নামটা নিয়েছো, ভালো লাগলো, বলবে কিন্তু, ঠিক আছে? না, ভালো লাগলো বলতে হবে না, ভালো লাগলে তো ভালো লাগলো বলবে। বলবে তুমি আমার নামটা নিয়েছো, এইটুকু বলো, তা ভালো লাগলে বলো ভালো লাগলো, খারাপ লাগলে বলো খারাপ লাগলো, ঠিক আছে? আচ্ছা, পম্পা চক্রবর্তী বলছি কি, তোকে মঙ্গলবার করে আর শনিবার করে নিরামিষ খা, আর বজরংবলীর পুজো কর, আর শ্রাবণ মাসের দ্বিতীয়বার একটু পর পারলে কোনো একটা সোমবার উপোস কর। এগুলো করলে কি হবে? মানে মঙ্গলবার শনিবার নিরামিষ খেলে, সোমবার করে উপোস করলে কি হয়? কিছু হয় কি? আমি যদি শনি মঙ্গলবার করে কোনো একটা রাস্তাঘাটে কোনো দুস্থ মানুষকে একটু খাবার দিয়ে আসি, আমি উপোস না করে, ধরো আমি উপোস করলাম না, আমি মাছ মাংস ডিম খেলাম শনি মঙ্গলবার করে, সোমবার করেও মানলাম না, না মেনে এই 3টে বার যদি আমি কোনো গরিব মানুষকে কিছু সাহায্য করি, বা রাস্তায় যে কুকুরগুলো থাকে ওদেরকে কিছু খাবার টাবার দিই, বা কোনো গরিব মানুষকে যদি কিছু হাতে যদি 50 টাকা দিয়ে আসি, কোনটা মানে কোনটা ঠিক হবে বলো তো? কোনটা সঠিক কাজ হবে? কোনটা মানুষ হিসেবে বলো তো সঠিক কাজ হবে কোনটা? কোনো হিন্দু ধর্মের কোনো মানুষ হিসেবে বলবে না, উত্তর দেবে না, তুমি একজন মানুষ হিসেবে, জাস্ট একজন মানুষ হিসেবে উত্তর দাও। আচ্ছা, রমাশ্রী বলছে, আমি কিন্তু তোমার মতো সাইকেল চালাতে জানি না, তার জন্য অনেক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, তোমরা কাউকে সাইকেল চালাতে না জানার জন্য অসুবিধা ফিল করতে হচ্ছে, পারলে রিপ্লাইটা দিও, লাভ ইউ দি ভাই।
সাইকেল না চালানোর জন্য হ্যাঁ অবশ্যই অসুবিধা ফিল করতে হয়। সাইকেল চালানো জানলে আমি থরি এতদিন ধরে এভাবে থাকতাম। আমার কবে সাইকেল থাকতো, স্কুটি থাকতো, ব্যাং আমার বাবা শেখায় না, বর শেখায় না। আচ্ছা, কিউটি লিখছে আমার এই প্রশ্নটা নিও দিদি। আমার প্রশ্ন হলো ইউটিউব থেকে টাকা পাওয়ার পর কি ব্র্যান্ড প্রমোশন পাওয়া যায়, নাকি ভিডিওতে ভিউয়ার্স বেশি হলে তার আগেই পাওয়া যায়? আর ব্র্যান্ডের প্রমোশনের জন্য কি ফোন নাম্বার দিতে হয়, নাকি কমেন্ট বক্সে যোগাযোগ করে? ইউটিউবে মোটামুটি একটা সাবস্ক্রাইবার গেইন করার পরে তারপরে ওরা যোগাযোগ করে। আর তোমার কোনো ফোন নাম্বার দিতে হয় না। তোমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে, সেই অ্যাবাউট সেকশনে গিয়ে তোমার ইমেল আইডিটাকে লিখে আসো, ওরা তোমার ইমেল আইডিতেই তোমার সাথে যোগাযোগ করবে, মেল করে তোমার সাথে যোগাযোগ করবে। ফোন নাম্বার দিতে চাইলে দিতে পারো অ্যাবাউটে, কিন্তু সেক্ষেত্রে তোমার ভিউয়ার্সরা তোমাকে সারাদিন রাত ফোন করবে, তো সেক্ষেত্রে ইমেল আইডিটা ইউজ করতে পারো, ওখানেই তো ওরা যোগাযোগ করে। ওদের একটা হয়তো সিস্টেম আছে যে এই পর্যন্ত সাবস্ক্রাইবার গেন হলে আমরা যোগাযোগ করব, এরকম আর কি। আচ্ছা, চন্দ্রানী ভট্টাচার্য লিখেছে তোমার সাথে ওই ড্যাশের সত্যি কি ফ্রেন্ডশিপ হবে না? আর হবে না। আচ্ছা, তোমার বাকি দিদিদের সাথে কি রিলেশনশিপ আছে? আমার সবার সাথে সম্পর্ক ভালো আছে, আমার সবার সাথে সম্পর্ক ভালো আছে। এক ওই ঘোড়া ছাড়া আর দু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া, মানে বলতে পারো এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইউটিউবের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া আমার কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্ক মানে ভ্যানিশ হয়ে গেছে এরকম হয়নি। আমার সবার সাথে সম্পর্ক ভালো আছে। এই যে এরা রটায় না, আমি কারোর সাথে সম্পর্ক ধরে রাখতে পারি না, আমার যার সাথে সম্পর্ক হয় তার সাথেই সম্পর্ক শেষ হয়ে যায়, সব স্বার্থের সম্পর্ক, এই যে এরা রটায় না সবাই, কিছু ভিউয়ার্স বলো বা কিছু ইউটিউবার বলো, মানে ইউটিউবার বলতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, যারা রটায় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এদের মিথ্যে কথা বলে। আমার শুধুমাত্র পার্টিকুলার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার আর সবার সাথে সম্পর্ক ভালো আছে, কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়নি, সবার সাথে সব ঠিক আছে আমার। তাও পার্টিকুলার কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই একজন দুজন তিনজন দু তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি, আবার সবাইকে ধরে নিও না। হ্যাঁ, আচ্ছা, ঋতু ব্যাগ বলছে, ঋতু ব্যাগ না ঋতু বাঘ। আচ্ছা, কি কারণে তুমি বাড়ির পুজোতে থাকো না বলবে দিদি ভাই? কারণটা সবাইকে বললাম তো বুনু, বললাম তো, তুমি আমাকে দিদি ভাই করে বললে তাই তোমাকে বুনু করে বলছি। বাড়ির পুজোতে থাকো না কেন? আমি বাড়ির পুজোতে, বাড়ির কীর্তনে থাকি না, রথযাত্রায় থাকি না, সরস্বতী পুজোতে জোর করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ফান উইথ শুভ্রা, আমাদের তারকেশ্বরে একদিন এসো, তোমার সাথে দেখা করব, ইচ্ছা যেদিন আসবা তার আগের দিন ব্লগ বলে দেবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রিমা বলছে তুমি কি লক্ষ্মী ভাণ্ডারে 1,500 টাকা পেতে ঘন্টা? অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করেছি, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স নেই। আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমি কোনোদিনও ফর্মই ফিল আপ করিনি, পাওয়া তো কোন দূরের কথা। আচ্ছা, মাম্পি বলছে দি ভাই আমার প্রশ্ন একটাই, সত্যি করে বলবে তোমার চোখ দুটো এত সুন্দর কি করে? তোমরা এত ভালোবাসো আমাকে, ওই জন্য মনে হয়। লাভ ইউ দি ভাই, ভালো থাকো, সুখে থাকো, নিজের ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকো, ব্যাস আর কিছু না আমার সোনা দি ভাই। আচ্ছা, পায়েল চক্রবর্তী লিখেছে মন্দিরে আমার আর তোমার জন্ম একই দিনে, সালও একই। বাহ, আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু তুমি আমার কমেন্টটা পড়ো। তুমি খারাপ ভালো আমি জানি না, কিন্তু তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার ভিডিও দেখি আর দেখবো। আই লাভ ইউ টু। আচ্ছা, তারপরে কতক্ষণ হলো গো? 53। আচ্ছা, আয়েশা বলছে তোমার কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হলো তুমি মন থেকে সত্যি কথা বলবে, তুমি কি সোমনাথকে নিয়ে খুশি? কারণ ওর মতো ছেলে দুটো হয় না, সত্যি বলছি, যত বলবো তত কম বলা হবে। হ্যাঁ, একদমই সঠিক কথা বলছো, কারণ সোমনাথের মতো ছেলে সত্যি লাখে একটা হয় না। ওর ভিতরে যে একটা মন আছে, সেই মনটার মতো মানুষ পাওয়া, আরেকটা খুঁজে পাওয়া সত্যি অসম্ভব। ওর মতো ছেলে সত্যিই হয় না, আর আমি ওকে নিয়ে ভীষণ হ্যাপি। আচ্ছা, শ্রাবন্তী পাল বলছে পুরো বাড়ির লুকটা পাল্টাও, আর ভালো লাগছে না, আর বড় ঘরের ড্রেসিং টেবিলটা পাল্টাও, আর ছোট ছোট বক্সগুলো সরিয়ে দেবে।
এই একটা খাঁটি কথা বলেছো, আমি শুধু ড্রেসিং টেবিল না, আমি পুরো বাড়ির লোকটাই চেঞ্জ করব। আমার আর একঘিয়ে সহ্য হচ্ছে না। আমার সব কিছুতেই একঘিয়ে। আমার সত্যি এই বড় ঘরের লুক আর সহ্য করতে পারছি না, ছোট ঘরের লুক সহ্য করতে পারছি না, আর বারান্দার লুক সহ্য করতে পারছি না। আমি কবে যে মানে সব চেঞ্জ করে নতুন করে পুরো বাড়িটাকে সাজিয়ে তুলবো, আমি শুধু সেটাই ভাবছি। এই চিন্তা করতে করতে রাত জাগছি, 2-3টে বেজে যাচ্ছে জানো। আমি খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করব। আমার একটা প্রবলেমে পড়েছি, যদি কোনোদিনও বলতে আছি সন্ধ্যাবেলা বেরোবো প্রবলেমটার জন্য। প্রবলেমটা যদি সলভ হয়ে যায় আমি ভিডিও করে বলে যাব কি প্রবলেমে পড়েছিলাম। আর যদি প্রবলেমটা সলভ না হয় তাহলে আমি তোমাদেরকে কোনোদিন বলতে আসবো না। কারণ আমার তো একজন শত্রু বসে আছে, সে আমার প্রবলেম শুনে একদম 32 পাটি বের করে করতে করতে চলে আসবে, বুঝেছো? ওই জন্য আমার প্রবলেমের কথা আমি এখানে বলবো না, সলভ হয়ে গেলে তারপরে বলবো। এবার ওই নিয়ে একটু ঝামেলায় রয়েছি। আমার এই দিকটা ভাবাই হচ্ছে না। এই মাসের পেমেন্টও আসেনি, কয়েকটা জিনিস অর্ডার করব। ড্রেসিং টেবিলটা কী করবো ভেবেছিলাম, তা মায়ের সাথে আলোচনা করেছি, মার বাড়িতেই রাখবো, মন্দিরা ভবনেই রাখবো ড্রেসিং টেবিলটাকে। আর ড্রেসিং টেবিল কিনবো, দেখতে যেতে হবে, কত কাজ। তাহলে এত চাপের মধ্যে দেখা হয়? কোনো ভিডিওই দেখা হয় না। আচ্ছা, মাম্পি বলছে তোমার ভিডিও না দেখলে আমার সারাদিনটা খুব খারাপ কাটে, তোমার ভিডিও দেখলে মনে একটা আলাদা এনার্জি আসে, এক ঘুরিতে সব কাজ করে ফেলি। তোমার ড্রেসিং টেবিলের ওপর যে লাল সাদা আকাশি সাদা বক্স আছে ওটার লিঙ্ক দেবে। ওগুলো আমি পেয়েছিলাম তো মনে হয় গিফট হিসেবে, কিনেছিলাম নাকি মনে পড়ছে না আমার। মৌমিতা বলছে শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরবে নি, এই যে পরেছি। আচ্ছা, লামিসা রিস্তা বলছে দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ব্লগ দেখি, কোনোদিন কমেন্ট করি না, 4 বছর ধরে তোমার ব্লগ দেখে খুব ভালো লাগে, আমার নামটা নিও। আচ্ছা, সঙ্গীতা রয় বলছে দিদি ভাই আমার কোনো প্রশ্ন নেই, আমি একটা কথা বলবো, তুমি ওই বোনের সাথে একবারও হলেও দেখা করো প্লিজ, তুমি লুকিয়ে লুকিয়ে দেখাও, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই ভিডিওটা আমরা দেখতে চাই। আমি কারোর সাথে কোনো দেখা টাকা করবো না, আমি কিছু জানিও না এই বিষয়ে। গল্প কথা বলছে কোনো প্রশ্ন নেই, তুমি রোজ ভিডিও দেবে, সে তো এমনিই দিতে হবে। আচ্ছা, রেমি বলছে রাগ হলে কে আগে সরি বলো। দিদিভাই আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমার সব ভিডিও দেখি, কখন আসবে তার জন্য ওয়েট করে থাকি, যে যাই বলুক নিজের জীবনে এগিয়ে যাও আর খুব ভালো থাকো। রাগ হলে কে কাকে সরি বলে? ইদানিং না আমাদের মধ্যে রাগারাগিটা খুব কম হচ্ছে। আগে হতো, আগে রাগারাগি হতো, ও সরি বলতো, আমিও বলতাম। আমাদের মধ্যে কয়েক মাস হয়ে গেল কোনো রাগারাগি হয় না, তো সরিটা কোথার থেকে আসবে? রাগারাগি হয় না আমাদের মধ্যে, কোনো ঝগড়া অশান্তি ঝামেলা কিছুই হয় না, স্মুথলি জীবনটা কেটে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সৃজিতা বলছে ঘোড়া আবার কেন তোমাকে নিয়ে এসব ভিডিও করছে বলো? ও জানে আমাকে নিয়ে বললে পরে ওর 2টো পয়সা হবে, তার জন্য বলছে, স্বাভাবিক। তার কাজই হচ্ছে মানে যাকে নিয়ে বললে ভিউজ হবে তাকে নিয়ে তো বলবেই না। এমডি সার্ভান বলছে তোমার সঙ্গে ওই বোনের কি বিচ্ছেদ হয়ে গেছে? বাবা, বিচ্ছেদ মানে কি? তোমার সঙ্গে ওই বোনের কি বিচ্ছেদ হয়ে গেছে? বিচ্ছেদ কার সাথে হয়? মিলন হলে তো বিচ্ছেদ হয়। আমাদের মিলন 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 পর্ব দেখেছো তোমরা, তাই বলছো বিচ্ছেদ হয়ে গেছে? বিচ্ছেদ তো সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের হয় শুনেছি, বনে বনেও আজকাল মিলন হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, কত কিছু জানতে পারছি ইউটিউবে এসে। আচ্ছা, ড্র বলছে আমার কমেন্টটা নিও, আমি নিয়মিত ব্লগ দেখি, তোমার এজ কত? আমার এজ হচ্ছে 35। তো তোমার মান্থলি ইনকাম কত? মান্থলি ইনকাম কিচ্ছু নেই গো, কত কমে গেছে আগের থেকে। রিয়া বলছে আমি তোমার সাইলেন্ট ভিউয়ার, আমার কোনো প্রশ্ন নেই, শুধু বলবো ভালো থাকো, সোমনাথদা জয়সোনাকে নিয়ে ভালো থাকো। আর তুমি সেদিন একটা কথা বলেছিলে তোমার ব্লগে কোন পার্টটা বেশি ভালো লাগে, আমার বেশি ভালো লাগে তোমার জয়ীর মিষ্টি মুহূর্তগুলো, ভালো থেকো, অনেক আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ। চলো, 1 ঘন্টা হয়ে গেছে ভিডিওটা, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। বাদবাকি সমস্ত কমেন্ট নিয়ে আমি কালকে আসবো বলতে, ঠিক আছে? কেউ ভেবো না যে আমি বললাম না বাকি, আমি আবার কালকে ব্লগ দেবো না, আমি কালকেও বাদবাকি কমেন্টগুলো নিয়ে বসে বসে রিপ্লাই দেবো। ভালো হচ্ছে, আমার সারাদিন ধরে খেটে খেটে ব্লগ করতে হচ্ছে না, ছুটি পেয়ে যাচ্ছি। আজকের হিউজ পরিমাণে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটার উত্তর কিন্তু ভিডিওর ফার্স্টেই দিয়ে দিয়েছি। আরও একবার ভিডিওর শেষে তোমাদেরকে বলে যাই, তোমরা সবাই একটু চোখ কান নাক মুখ সব কিছু খুলে তারপরে আমার এই কথাগুলো শোনো।
কেননা আবার ধরো আমার বাড়িতে কীর্তনের অনুষ্ঠান হবে মন্দিরে, তখন আবার আমাকে দেখবে না, আবার সেম প্যান প্যানানি করতে আসবে তোমরা। তারপরে আবার আবার এই বাড়িতে রথের অনুষ্ঠান হবে, তখন আবার আমাকে দেখবে না, আবার সেম কথা নিয়ে প্যান প্যান করতে আসবে তোমরা। তাই আজকে ক্লিয়ার কাট কথা তোমাদেরকে বলে দিয়ে গেলাম, আমার রথযাত্রার অনুষ্ঠান, আমার কীর্তন আমার ভালো লাগে না, মন থেকে ফিলিংস আসে না, আমি তাই থাকি না। আমার সরস্বতী পুজোতেও ফিলিংস আসে না, আমার এই কী সব পঞ্চমীর পুজো হয়, অষ্টমীর পুজো হয়, দুর্গা পুজোর অষ্টমী না কিন্তু, আরও কী সব অষ্টমী হয়, কী সব ইতু পুজো হয়, কী সব ঘটফট পাতে, আমার এগুলোর প্রতি কোনো ফিলিংস আসে না, আমি তাই থাকি না। আমার বড় বাবার পুজো ভালো লাগে, আমার লক্ষ্মী পুজো ভালো লাগে, আমার শিবরাত্রি ভালো লাগে, আমার নীলের উপোস ভালো লাগে, আমার দুর্গা পুজো ভালো লাগে, আমি তাই থাকি। আমার বাকিগুলো ভালো লাগে না, আমি থাকি না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।